নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত আর আপনারা দেখছেন হেল্পিং হ্যান্ড চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি যে দাদাদের সঙ্গে কথা বলবো, তারা বাংলাদেশ থেকে সিএমসি ভ্যালু ট্রিটমেন্টের জন্য এসেছেন। তো বাংলাদেশ থেকে কীভাবে এসেছেন, ভিসার ব্যাপার, এবং উনি একাই এসেছেন কোনো হেল্প ছাড়াই। তো সম্পূর্ণ ট্রিটমেন্টের যে প্রসেস, এবং বেশ কয়েকদিন হয়ে গেছে অলরেডি উনি ভেলুরের মধ্যে আছেন। তো সম্পূর্ণ বাংলাদেশ থেকে যে ভেলুর জার্নি এবং ট্রিটমেন্টের সম্পূর্ণ প্রসেস ওনার মুখ থেকে আমরা শুনে নেওয়ার চেষ্টা করবো। জি। তো দাদা, প্রথমেই বলবো যে আপনার নাম এবং আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে এসেছেন। আসসালামু আলাইকুম। মুসলিমদের জন্য আমার সালাম, হিন্দুদের জন্য নমস্কার, অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য আমার শ্রদ্ধা। বেসিক্যালি আমি মাহমুদুল হাসান, বাংলাদেশ থেকে এসেছি। আমার বাসা ঢাকাতে, ঢাকা টঙ্গী, মাজুখান আমার গ্রামের নাম। বেসিক্যালি আমি এসেছি, আমি অনেকগুলো সাইট থেকে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে দেখে দেখে যখন আমার মেয়েটাকে নিয়ে ট্রিটমেন্ট করাতে ইন্ডিয়া আসবো চিন্তা করলাম, তখন অনেকগুলো সাইট ঘাটাঘাটি করার পরে অনেকগুলা সাইট থেকে আমি সংগ্রহ করলাম বিভিন্ন তথ্য। সংগ্রহ করার পরে চিন্তা করলাম আমি আসব। এবং প্রসেস তো স্বাভাবিকভাবেই ভিসা করানো, পাসপোর্টে ভিসা সেটা করানো। কিভাবে করেছিলেন কাইন্ডলি? বেসিক্যালি ভিসা করানোর জন্য আমি আমার অনলাইন থেকে প্রথমে আবেদন করি। আবেদন করে তারপর অ্যাপয়েন্টমেন্টটা কোথা থেকে নিয়েছিলেন ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্টটা আমি নিয়েছিলাম যমুনা ফিউচার পার্ক থেকে, আইবেক সেন্টার থেকে। ভিসা যখন আমার হলো, আমি মূলত অফিস থেকে করেছিলাম, আমার সাথে আরেকটা কলিগ হেল্প করেছিল। সেটা হলো, ওনার নামটা না বললে নাই হয়, আমাদের ফ্রন্ট অফিস ম্যানেজার হাসান ভাই। বেসিক্যালি ওনার যথেষ্ট হেল্প ছিল। এবং আমরা এটা টোটাল প্রসেসটা কমপ্লিট করার পরে যখন আমরা জমা দিলাম জননী ট্রাভেলস এন্ড ট্যুরস এর মাধ্যমে, জমা দেওয়ার পরে যাক কনফার্ম, আমি বিভিন্ন জমা দেওয়ার পর থেকেই উদ্বিগ্ন ছিলাম যে আদৌ পাবো কিনা, ভিসাটা হবে কিনা। তো অনলাইনে প্রতিদিনই চেক করতাম। দুইটা সাইট আছে, একটা বাংলাদেশি সাইট, একটা ইন্ডিয়ান সাইট। দুইটা সাইট থেকে বারবার চেক করতাম। তো যাক আলহামদুলিল্লাহ, আমি যখন ভিসাটা আমার পাওয়া কনফার্ম হয় যে হ্যাঁ, বাংলাদেশের সাইডে ডান দেখাচ্ছিল তিনটা প্রসেসই, ইন্ডিয়ান সাইডে দেখাচ্ছিল ইউর প্রসেস গ্র্যান্টেড নট প্রিন্টেড এরকম দেখাচ্ছিল। বাট আলহামদুলিল্লাহ লাস্টে দেখাইলো হ্যাঁ প্রিন্টেড। তো আমি কনফার্ম হলাম, আমি যে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে ইন্ডিয়া আসতে হবে। এখন কিভাবে আসবো, বিমানে আসবো কি ট্রেনে আসবো বা কি বাসে আসবো? বেসিক্যালি আমি যে পেশেন্ট নিয়ে এসেছি, এই পেশেন্টরা বাসে চড়তে পারে না, তাদের জন্য অনেক কষ্ট হয়। তো আমাকে চিন্তা করতে হলো ট্রেনেই চড়তে হবে। সো আমি প্রথম বাংলাদেশ থেকে টিকিট করলাম, বেনাপোল এক্সপ্রেসে টিকিট করলাম। বেনাপোল এক্সপ্রেস আবার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে, ঠিক 12টায় ছাড়ে, রাত 12টায় কমলাপুর স্টেশন থেকে। আবার এখানে একটু বলে রাখি, যারা উত্তরার দিকের যাত্রী আছেন তারা মনে করতে পারেন বেনাপোল এক্সপ্রেস হয়তোবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হয়ে এদিক থেকে আসবে না। আগে এক সময় যখন বেনাপোল এক্সপ্রেস আসতো তখন যমুনা সেতু হয়ে আসতো, কিন্তু এখন আর যমুনা সেতু হয়ে আসছে না, যেটা 2026 সাল থেকে হচ্ছে। সেটা হলো পদ্মা সেতু হয়ে চলে যাচ্ছে। সো যারা উত্তরার এদিকের আছেন তারা অবশ্যই কমলাপুর চলে যাবেন, এবং কমলাপুর থেকে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে উঠবেন। ঠিক রাত 12টায় ছেড়ে যায়, 12টাই তো ছাড়ে না, 12টায় ছেড়ে আসে। তো একটু অবশ্যই আগে যাওয়ার চেষ্টা করবেন, অনেক লোকজনের ভিড় থাকে। সো সেখান থেকে যখন আপনি কমলাপুর থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে উঠবেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেন আপনাকে অলমোস্ট সকাল 7টা 7:30 এর ভিতরে নামাই দিবে আপনাকে বেনাপোল স্টেশন থেকে নেমে বাহিরেই পাবেন অটো, বিভিন্ন রকমের অটো গুলা পেয়ে যাবেন। ওদেরকে ভাড়া খুব একটা বেশি না, আপনাকে বললেই একদম সরাসরি আপনাকে ইমিগ্রেশনের কাজ পর্যন্ত নিয়ে আসবে। ইমিগ্রেশনে এসে বাংলাদেশ সাইড আপনি এই সমস্ত প্রসেস কমপ্লিট করলেন। যারা জব করেন তাদের এনওসি দরকার, যারা গভর্নমেন্ট জব তাদের প্রসেস আছে কিছু, যারা প্রাইভেট জব করেন তাদেরও এনওসি লাগে। তো সরকারি জব হোল্ডারদের একরকম, প্রাইভেট জব হোল্ডারদের অন্যরকম, কিন্তু সেক্ষেত্রে আপনার এনওসিটা মাস্ট, নো অবজেকশন ক্লিয়ারেন্স যেটা দেওয়া হয় এটা লাগবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে অন্যরকম, এটার বিভিন্ন ধাপ আছে। তো আমি যেহেতু জব হোল্ডার সেজন্য আমি এরকম ভাবে বললাম। আমার এনওসি সবকিছু কমপ্লিট হওয়ার পর আমরা বাংলাদেশ ইমিগ্রেশন সাইট কমপ্লিট করে ইন্ডিয়ান সাইডে আসলাম। ইন্ডিয়ান সাইডে আসার পরে আমরা লাগেজ নিয়ে ইন্ডিয়ান সাইডে আসলাম। আসার পর সুন্দর প্রসেস। কিন্তু আমি এখানে একটা জিনিস বলে রাখবো, যেটা হলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আপনারা ইন্ডিয়ান ইমিগ্রেশন সাইটে এসে ওইখানে টাকা নেবে, আপনার 300 করে বাংলা টাকা, 300 টাকা নেয়। আপনারা সব দিয়ে কমপ্লিট করে ভিতরে ঢুকবেন, সিরিয়াল আছে, সিরিয়াল মেনটেন করে ঢুকবেন। বাট একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের সাথে কোনো রকমের কোনো মেটাল থাকতে পারবে না, যেটা অবশ্যই আগে থেকে আপনারা ব্যাগের মধ্যে, ইন্ডিয়ান ইমিগ্রেশনে ঢোকার আগেই এটা ব্যাগের মধ্যে নিয়ে নেবেন। তা না হলে আপনারা যখন লাগেজটা বেল্টে দিবেন বা আপনাকে যখন চেকিং এ দাঁড় করাবে, তখন আপনার শরীরে কোনো মেটাল থাকলে হবে না।
ওরা এটা খুলে আবার আপনার স্ক্যানার মেশিনে দিতে হয়, কোথাও যদি পড়ে যায়। যেমন আমাদের ক্ষেত্রে এমন হয়েছিল, আমার মেয়েটার ঘড়িটা একটা ইয়ার মধ্যে দিয়েছে, ট্রের মধ্যে, এটা আনফরচুনেটলি স্ক্যানারে ঢুকতে যায়, পড়ে গেছে। পরে অবশ্য আলহামদুলিল্লাহ আমরা মানে ইন্ডিয়ান ইমিগ্রেশন টিমকে আমি যথেষ্ট ধন্যবাদ দেবো। এরা ছোট কোনো জিনিসের বেলা এরা অনেক সৎ। আমাদেরকে আবার ডেকে দিয়েছে যে হ্যাঁ এটা পাওয়া গেছে। আমি আমার আংটি ব্রেসলেট এগুলো দিয়েছিলাম, এগুলো পেয়েছি, বাট ঘড়িটা হয়তো বা পড়ে গিয়েছিল। সো আমি যখন কমপ্লেন করলাম, তারপর তারা আমার ছবি, আমার পাসপোর্টের ছবি ওঠা নিল, এবং কিছুক্ষণ পরে আবার সেটা আমরা আবার আমাদেরকে ডেকে, আমরা অনেক দূর চলে এসেছি, ওরা আবার আমাদেরকে ডেকে দিল যে হ্যাঁ এখানে কেউ একজন ঘড়ি ফেলে এসেছিলেন, যে হ্যাঁ আমাদের ঘড়ি। আমরা আবার গেলাম, যখন বললাম তখন আমাদেরকে সেই ঘড়িটা আবার আমাদেরকে ফেরত দিল। দ্যাট টাইম উই আর সো হ্যাপি, এবং আমি এটা সত্যি অনেক খুশি হয়েছে। সো তারপর যখন আমরা আসলাম এই পাশে এসে আমাদের, যেহেতু আমরা প্রথম এসেছি, অনেক চিন্তা ভাবনা ছিল কিভাবে সিম কিনবো, কি করব না করব। আমরা বাংলাদেশ থেকে আমার সিম ইন্টারন্যাশনাল রোমিংস করিয়ে এসেছি, একটা সিম ইন্টারন্যাশনাল রোমিংস করিয়ে এসেছি, যেহেতু আমি ব্যাংকের কাগজ কার্ড ইউজ করবো, সো আমার ওটিপি দরকার হবে, বিভিন্ন কিছু আমার দরকার। সো আমি সবকিছু কমপ্লিট করে এসেছি। ইমিগ্রেশন ক্রস করার পরে এখান থেকে আমরা সিম নিলাম, সর্বপ্রথম এয়ারটেলের সিম নিলাম, এবং এটা আমার কাছে অথেন্টিক মনে হয়েছে, সেই জন্য আমি বাহিরে আসিনি। সিম নেওয়ার পরে আসলাম কিভাবে টাকা ভাঙাইতে হবে, বাংলা টাকা আমাকে রুপি করতে হবে, এখানে তো আর বাংলা টাকা চলবে না। সো ভিতর ইমিগ্রেশনের ভিতর থেকে আমার কাছে একটু পয়সা কম মনে হয়েছে, বাট অথেন্টিক, কোনো ঝামেলা নাই, কোনো চুরি ছিনতাই এরকম ঝামেলা হয় নাই। এবং ওইখান থেকে যারা বলেছে ওদের কথা আর আমি মিল পেয়েছি। তো আমরা যখন বাহিরে আসলাম, ইন্ডিয়ান ইমিগ্রেশনের বাহিরে আসলাম, আসার পরে দেখতে পেলাম যে লোকজন মানে একটু, ওই লোকজনগুলো একটু অ্যারোগ্যান্ট টাইপ। আপনার ভিসা, মেডিকেল ভিসা রিপোর্ট করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, এগুলো মূলত ভুয়া কথা, ফাও কথা। মানে ওরা আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করে, আপনার কাছ থেকে টাকা নেওয়ার, আপনাকে দেখা গেল রুপি এমন রেট দেবে, হাই একটা রেট দেওয়ার চেষ্টা করে, বলে মুখে মুখে 74, 75, 76 টাকা। যেমন আমরা যখন এসেছিলাম তখন আমরা অলমোস্ট 72 টাকা পেয়েছিলাম। সো ওরা আপনাকে এমন আহমরি রেট দেবে যেটা আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হবে, হায় হায় আমি ওখানে 72 টাকা, এখানে আমি 76 টাকা পাচ্ছি। কিন্তু না, এগুলো হলো ধান্দাবাজি, ওরা হলো ফাইজলামি করে। যেটা আমার সাথে যেটা হয়েছে, এটা আমার কাছে খুব খারাপ লেগেছে। বেসিক্যালি এক ভদ্রলোক আমার সামনে এসে বলতেছে রিপোর্ট করতে হবে, এখানে লিখাইতে হবে, ওইখানে লিখাইতে হবে। সো আমি বেসিক্যালি এগুলাতে তো ভয় পাই না, আমি বলছি না আমার রিপোর্ট করতে হলে আমি আপনাকে খুঁজে নেব। তারপর সেই ভদ্রলোক আমাকে এক রকমের টাচ করা শুরু করছে, না আসতে হবে। তো আমি বললাম বি কেয়ারফুল, টাচ করবেন না, আমি এটা আমি মানে বুঝি, আমি জানি। তো যাক, তারা অ্যারোগেন্ট, তারা চলে গেল। তারপর আমরা অটো নিয়ে চলে আসলাম। কম খরচে কিভাবে আসা যায়, যেহেতু আমরা বাংলাদেশ থেকে এসেছি, বাট আমার ওই রকম রিচম্যান না, আমি গরিব মানুষ হিসেবে, আমি যারা স্বল্প মূল্যে আসতে চান তাদের জন্য আমার এই কন্টেন্টটা করা। সেক্ষেত্রে আমরা বনগাঁ থেকে আমরা ওইখান থেকে ইমিগ্রেশন ক্রস করে আমরা অটো নিয়ে চলে আসলাম। এখানে সম্ভবত 30 টাকা করে নিয়েছিল, না মোস্ট প্রবাবলি, খুব খুব না সরি 50 টাকা করে নিয়েছিল সম্ভবত পার পার্সন। সো আমরা চলে আসলাম বনগাঁ থেকে এখানে এসে আমরা ট্রেন পেলাম। তো ট্রেনে আমরা বনগাঁ থেকে শিয়ালদা, সে 20 টাকা করে ভাড়া। হ্যাঁ, আমরা বনগাঁ থেকে শিয়ালদা আসলাম। শিয়ালদা এসে আমরা বাঙালি, আমরা তো কলকাতা থেকে কি বলে কাটপাটি স্টেশন, যেহেতু সিএমসি ভ্যালোরে আসবো, কাটপাটি স্টেশনের আমরা তো টিকিট করিনি। সো আমরা টিকিট করার জন্য কিভাবে করব, এটা বিভিন্ন লোকজনের সাথে কথা বলতেছিলাম, বাট খুব আতঙ্কিত ছিলাম, খুব ভয়ে ছিলাম কিভাবে হবে। আমরা এসে পৌঁছাইলাম 7 তারিখ, ইমিগ্রেশন ক্রস করলাম। তো আমাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট হলো 11 তারিখ সকালবেলা 7টায়। সো আমরা পারবো কিনা আদৌ দেখাইতে, কিভাবে কি হবে। আমার বিভিন্ন বন্ধু বান্ধবের মধ্যে আমি ট্রাই করছিলাম আগে টিকিট করার জন্য, বাট আনফরচুনেটলি হয় নাই। তো বিভিন্ন লোকজনের সাথে কথা বলার পর আমি যেটা পেলাম, বললো যে আপনার সবচেয়ে সুন্দর হবে আপনি যদি ফেয়ারলি চলে যান। আপনার ফেয়ারলি আপনার শিয়ালদা থেকে মহাকর্মা নামে একটা স্টেশন আছে, যেটা হলো আপনার মেট্রো স্টেশন। শিয়ালদা থেকে আপনি শিয়ালদা নেমে মেট্রো স্টেশনে করে যদি আপনি মহাকর্মা স্টেশনে চলে আসেন, মহাকর্মা স্টেশন থেকে একটু বের হয়ে অল্প একটু সামনে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে ফেয়ারলি জায়গাটার নাম, একটা জায়গার নাম আছে ফেয়ারলি, সেখান থেকে ফরেনারদের টিকিট কাটার ব্যবস্থা করা যায়, যারা আমরা বিভিন্ন দেশ থেকে ইন্ডিয়াতে আসি। এবং আরেকটা এখানে বিষয় যেটা হলো, আমরা যদি ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে এসেছি, আমাদের ভিসা করার সময় আমাদেরকে পেশেন্ট হিসাবে একটা প্রায়োরিটি দেওয়া হয়, যে আমি কোন জায়গাটায় ডক্টর দেখাতে যাচ্ছি, ওই রুটের টিকিট কাটার জন্য আমাদেরকে অন্য রকমের প্রায়োরিটি দেয়। যদি কেউ কলকাতাতে ডাক্তার দেখায়, যদি কেউ চেন্নাইতে দেখায়, যদি কেউ অন্যান্য জায়গায় দেখায়, ওই রুটের জন্য ওদেরকে একটা প্রায়োরিটি দেওয়া হয়। যেহেতু আমরা আমাদের ভিসা করানোর সময় বলেছি সিএমসি ভ্যালোরে দেখাবো, তো আমাদের জন্য এই জায়গায় একটা প্লাস পয়েন্ট ছিল। ফেয়ারলি থেকে ফরেনার কোর্টে আমরা টিকিট পেলাম, এবং আমরা
ওইখানে আমরা কলকাতাতে আমাদের 2 দিন থাকতে হয়েছে, যেহেতু আমরা 7 টিকিটটা তারিখে। ওখানে কত পড়েছিল আপনার? আমাদের ওইখানে টিকিটটা মোস্ট প্রবাবলি 3টা টিকিট করেছি তো, সম্ভবত 3400, পার পারসন? না 3টা টিকিট আমাদের 3400 টাকা। তিনটা টিকিটে 3400? 3400 মানে খুবই রিজনেবল প্রাইস আর কি, যেটা আমাদের মানে নন এসি, স্লিপার নন এসি 3 টায়ার, স্লিপার নন এসি 3 টায়ারে আমাদের মোস্ট প্রবাবলি 3400 টাকার মতো পড়েছিল। সো আমরা খুব খুশি হয়েছিলাম, এবং যেহেতু আমরা 7 তারিখে এসেছি, 7 তারিখ থাকতে হবে, 8 তারিখ থাকতে হবে, 9 তারিখ আমরা টিকিট পেয়েছি। সো যখন আমরা 9 তারিখের টিকিট পেলাম, তো খুশি আমরা। তো আমরা চিন্তা করলাম যে আমরা যেহেতু হাওড়া থেকে ট্রেনে উঠবো, সো আমরা হাওড়া স্টেশনে চলে যাই, ওইখানে আশেপাশে কোনো একটা জায়গা অথবা ট্রেন স্টেশনেরও যদি কোনো লজে আমরা থাকতে পারি, দ্যাট উইল বি হেল্পফুল ফর আস। সো আমরা যেহেতু জানি না, আমাদের যেহেতু পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না, আমরা চলে গেলাম এই লাগেজ টাগেজ সহ, ফ্যামিলি সহ। চলে যাওয়ার পর আমরা যেটা করলাম যে চেষ্টা করলাম থাকার জন্য, বাট হাওড়া স্টেশনে কেউ ফরেনারদের কোনো থাকার ব্যবস্থা নাই, এটা কেউ ভুল করেও করবেন না। আপনার টিকিট কাটা হয়ে থাকলে আপনাকে চলে যেতে হবে কলকাতা নিউ মার্কেট ধর্মতলা এরিয়াতে, ওইখানে ফরেনারদের থাকার ব্যবস্থা আছে। আমরা যারা ফরেনার অন্য দেশ থেকে এসেছি তাদের জন্য থাকার ব্যবস্থা আছে। আর হাওড়া স্টেশনে আপনি থাকতে পারবেন, যদি রুম খালি থাকে ওদের তাহলে দেবে, বাট একদিনের জন্য, সেটা শুধুমাত্র একদিনের জন্য আপনি পাবেন। আজকে যদি ওঠেন, আগামীকালকে আপনার ট্রেন থাকলে আপনি উঠতে পারবেন, সেটা খুব রেয়ার, সাধারণত খালি থাকে না। তো আপনি একটু কষ্ট করে অবশ্যই ধর্মতলা চলে যেতে হবে, নিউ মার্কেটে চলে যেতে হবে, আপনি অ্যাভেলেবেল হোটেল পেয়ে যাবেন। এবং যেহেতু এটা আমার বাংলাদেশি ভাইদের জন্য, আমি আরেকটা জিনিস বলবো, নিউ মার্কেট যাওয়ার পরে আপনারা কেউ আতঙ্কিত হবেন না। মেইন রোড থেকে শাখা রোডের দিকে চলে যাবেন, একটু ভিতরের দিকে চলে যাবেন, যেন আপনি কম টাকাতে রুম পান। নিউ মার্কেটে মোটামুটি সবগুলো হোটেলই একটু প্রাইস বেশি। ধরেন আমরা যেটার মধ্যে ছিলাম ওইটার মধ্যে সম্ভবত 1400 টাকা এরকম ছিল প্রাইস। তো আরেকটু আমি যেটা দেখলাম, আরেকটু ভিতরের দিকে গেলে, মেইন রোড ছেড়ে যত আপনি শাখা রোডের দিকে যাবেন, তত আপনার প্রাইসটা কমে আসবে। তো যদি আপনি 1000 টাকার মধ্যেও পান, 800-900 1000 টাকার মধ্যেও পান, সেক্ষেত্রে আপনার জন্য কমে আসবে। এটা বিদেশের বাড়ি, আপনি যদি 10টা টাকা সেভ করতে পারেন, এটা আপনার জন্য পাথেয় হয়ে আসবে। এটা আমার ওপিনিয়ন এবং যেটা আমি করছি। সো আমরা ওইখানে থাকলাম, আমরা হোটেল থেকে খাবার না খেয়ে বাইরে থেকে খেলাম, এবং খাবারও মোটামুটি খারাপ না, রিজনেবল প্রাইসের মধ্যেই আছে। আপনি একটু হিসাব করে যদি খান, কি খাচ্ছেন, কত টাকা, আগে অবশ্যই দামটা জিজ্ঞেস করে নেওয়া উচিত। না জিজ্ঞেস করে আপনার এটা নেওয়াটা উচিত না, যেটা আমি মনে করি। তো আমরা এইভাবে থাকলাম। তারপর 9 তারিখ আমরা এসে ট্রেনে উঠলাম। আমরা ট্রেনে উঠলাম, ওঠার আগে হাওড়া স্টেশন বিশাল বড় স্টেশন, প্রায় 35-40টার মতো প্ল্যাটফর্ম আছে। সো আমরা জিজ্ঞেস করে করে এসে উঠলাম। ওঠার পর আমরা যেটা করলাম, প্ল্যাটফর্মে আসছি, আসার পর ট্রেনের জন্য ওয়েট করছি, এবং খুব ভালোভাবে দেখে শুনে, কারণ এখানে সবগুলা ট্রেনই প্রায় একই রকম। বাংলাদেশ থেকে যারা আসে তাদের জন্য দুইটা ট্রেন দুই রকম, বাংলাদেশের ট্রেনের কালারটা একরকম, এটা অন্যরকম, এবং বুঝতে একটু অসুবিধা হয়। হুট করে দৌড়াদৌড়ি করে উঠে যাওয়া উচিত না, যেটা আমি মনে করি। আমাদের বেলায় যা হয়েছিল, বুঝতে পারিনি, মনে করেছি এই প্ল্যাটফর্মে আসবে, এবং এদের ট্রেনগুলো খুব শিডিউল অনুযায়ী চলে, খুব শিডিউল অনুযায়ী চলে। আমরা মনে করেছি 2 ঘন্টা আগেই মনে হয় ট্রেন চলে এসছে, পরে দেখা গেল না, আমরা অন্য একটা ট্রেনে উঠে গিয়েছিলাম। তো তারপর আমরা আবার নেমে আমরা আবার আমাদের যে মেন ট্রেন, আমরা করমণ্ডল এক্সপ্রেসে টিকিট করেছিলাম, খুব সুন্দর, এবং উঠলাম। তো বেসিক্যালি আমরা আগের দিন দুপুর 3টার সময়, 3টা 10-এ আমাদের ট্রেনটা ছেড়েছিল। আমাদের ট্রেনটা ছিল করমণ্ডল এক্সপ্রেস, হাওড়া স্টেশন টু চেন্নাই সেন্ট্রাল পর্যন্ত। তো চেন্নাই সেন্ট্রাল পর্যন্ত টিকিট করে আমরা আসলাম। ওকে ফাইন, 3 টায়ার, মোটামুটি মোটামুটি লাক্সারিয়াস না, বাট এরপরে আমাদের জন্য রিজনেবল প্রাইস যেহেতু আমরা খুঁজছিলাম, হয়ে গেল। আমরা চেন্নাই এসে যখন নামলাম, পরদিন বিকেল 5টা 5:30 বেজে গেল, একটু ডিলে ছিল। সো আমরা নামার পরে আমরা তো আতঙ্কিত, আমরা জানি না কিভাবে চেন্নাই থেকে কাঠপাটি আসবো। একটা ভাষারও প্রবলেম এখানে। হ্যাঁ, আমরা এখানে আসলে এই জিনিসটা খুব মানে একটা বিষয়, ভাষার জন্য, ভাষার ক্ষেত্রে অনেকটাই প্রবলেম। যারা এখানের এদের লোকজনের সর্বপ্রথম এক একটা প্রদেশে এক এক রকম, প্রত্যেকটা প্রদেশেরই নিজস্ব ভাষা আছে। যেহেতু এটা সিএমসি ভ্যালর, যেহেতু তামিলনাড়ু, এদের মূল ভাষাটা হলো তামিল। তারপর চেষ্টা করে তামিল না পারলে তারপর চেষ্টা করে হিন্দি। হিন্দি যেহেতু ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ওদের দেশের সর্বপ্রধান ল্যাঙ্গুয়েজ, ওইটা চেষ্টা করে। তারপর চেষ্টা করে ইংলিশ। একান্তই যদি কোনো ব্যবস্থা না থাকে, তখন বাংলা, যদি বুঝে বুঝে, না বুঝলে কিছু করার নেই, কারণ এটা হলো এখানকার সিস্টেম। সো চেষ্টা করতে হবে মিডিয়াম ক্ষেত্রে হলেও আমাদের ইংলিশটা যেন আমরা পারি। আর যদি একান্তই কিছু না পারা যায়, তাহলে হবে না ভাই তা না, হবে,
হয়তো বা আপনি 10টা বলবেন, বাট ওরা হয়তো বা আমি আর একটা ছোট কথা জানতে চাইবো, ধরুন আপনি একজন সার্ভিসম্যান, ইউ আর এডুকেটেড পার্সন, তো আপনার মধ্যে একটু নলেজ আছে, আপনি যা হোক করে চলে এসেছেন, মানে আপনি বাজারে চলতে পারবেন কথা বলে। কিন্তু অনেক মানুষ আছে যারা এতটা এডুকেটেড না, তারা কিভাবে আসবে তখন? তাদেরকে বেসিক্যালি যারা এডুকেটেড না তাদের জন্য যেটা আমি বলবো, যদি মানে একান্তই বাংলা ছাড়া অন্য কিছু না বোঝে, তাহলে তাদের প্রত্যেকটা ধাপে ধাপে একটু সময় বেশি লাগবে। এখানের মানুষজন অনেক হেল্পফুল। তাছাড়া সময়, ধরুন যারা জানে না তারা তো অনেক সময় অনেক ট্র্যাপের মধ্যে পড়ে যেতে হ্যাঁ, পারে। পড়ে যেতে পারে, বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি এখানে সর্বপ্রথম যার কাছে জিজ্ঞেস করেন না কেন সেই মানুষটা প্রশাসনের লোক হইতে হবে, অথেন্টিক হইতে হবে। ধরেন আপনি রেলওয়ের একজন টিটির কাছে একটা প্রশ্ন করছেন, সে আপনাকে ট্রেপে ফেলবে না। আপনি একজন পুলিশের কাছে জিজ্ঞেস করছেন, সে আপনাকে ট্রেপে ফেলবে না। বাট যদি নর্মাল মানুষজন হয়, তাকে আপনি বিশ্বাস করতে তো পারবেন না, হয়তোবা সে সৎ, হয়তোবা অসৎ। আর এখানে আমি তামিলনাড়ুতে, চেন্নাইতে যে জিনিসটা দেখলাম, অটোওয়ালাদের সাথে মানে খুব বুঝে শুনে কথা বলতে হবে, এবং ওনারা খুব অ্যারোগেন্ট, কারণ এখানকার ওয়েদারটা খুব গরম, এরা থাকে রোদের মধ্যে, অনেকটাই অ্যারোগেন্ট, এবং এটা আপনাকে খুব বেশি। আর এখানে সাধারণত বাংলাদেশে আমরা যেটা করি, একই প্রশ্ন বারবার করা, হ্যাঁ। এটা এখানে এদের পছন্দ না। এরা খুব মানে এই বিষয়ে খুব সতর্ক থাকে। কোশ্চেন একবার আপনি বুঝলেন, না বুঝতে পারলে আবার যদি বিনয়ের সাথে বলেন আমি বাংলাদেশে বুঝতে পারিনি, তখন তারা চেষ্টা করবে আপনাকে আবার এক্সপ্লেন করার জন্য, অথবা বলবে ঠিক আছে আপনি অন্য কারো কাছে জিজ্ঞেস করেন। আসলে আমাদের ইন্ডিয়ার মধ্যে যতগুলো প্রদেশ আছে, সব থেকে রুক্ষ মানুষই তামিলনাড়ু। হ্যাঁ হ্যাঁ, এবং এরা খুব অ্যারোগেন্ট টাইপ হয়, খুবই অ্যারোগেন্ট টাইপ হয়। এবং মানে আবার আরেকটা জিনিস যেটা হলো, আপনি যেহেতু বাংলাদেশ থেকে আসছেন বা অন্য দেশ থেকে আসছেন, আপনাকে ধৈর্য ধরতে হবে, ওরা ওদের মতো করে বলে যাবে। এবার আসে যাক, আপনারা ধরুন ওখান থেকে চেন্নাইয়ে নামলেন, তো চেন্নাই কান্টে নেমে তারপর চেন্নাই নামার পর আমি যেটা বলছি, তো চেন্নাই নামার পর আমরা তো আতঙ্কিত, কিভাবে সিএমসি আসবো, কাঠপাট্টি আসবো। সো তারপর চিন্তা করছি, একদম একটু তাড়াহুড়া, আমাদের সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু রাত হয়ে যাচ্ছে, কিভাবে আসবো, আমার মেয়ের আবার পরের দিনই আমার মেয়ের আবার অ্যাপয়েন্টমেন্ট। আপনারা আসার আগে যে অ্যাপয়েন্টমেন্টটা করেছিলেন, সেই প্রসেসটা যদি এখন অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা হলো, আপনারা সিএমসি ভ্যালরের যে পোর্টাল পাবেন, গুগলে গেলে সিএমসি ভ্যালরের পোর্টাল পাবেন, পোর্টাল থেকে আপনারা প্রপার ওয়েতে প্রত্যেকটা ডকুমেন্ট আপনি দিলেন, নাম ঠিকানা যা যা চাইলো প্রত্যেকটা অথেন্টিক হইতে হবে, অথেন্টিক ওয়েতে আপনি দিলেন। দেওয়ার পরে আপনাদেরকে একটু সময় লাগে অনেক সময়, বাট তার আগেও হয়ে যায়। আমরা অ্যাপয়েন্টমেন্ট, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আয়ুষ লেটার লাগে, আয়ুষ লেটারটা আমরা পেয়েছি, এবং সবকিছু আমরা সেটাকে ওয়েবসাইটের মাধ্যমে পেয়েছেন? ওয়েবসাইটের মাধ্যমে পেয়েছি, এবং সেটা ইমেলের মাধ্যমে পেয়েছি, এবং খুব সুন্দর। একটু মানে অধৈর্য হইলে হবে না, অনেক সময় কারো ক্ষেত্রে একটু কম বেশি সময় লাগে, হ্যাঁ, অধৈর্য হইলে হবে না, পাওয়া যায়। যদি সবকিছু অথেন্টিক থাকে, আপনি যদি সবকিছু সঠিকভাবে পূরণ করে থাকেন, আপনি অবশ্যই পাবেন, এটা আস্থা রাখা যায়। যদি আপনি না পান, তাহলে আপনি কারোর সাথে যোগাযোগ করেন, যারা এটা করে অভ্যস্ত, তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে ব্যবস্থা করে দেবে, আপনি পেয়ে যাবেন। তো আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি, এবং অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আরেকটা যে জিনিসটা আমি দেখলাম, যেটা আমার মেয়ের ক্ষেত্রে হয়েছে, সেটা হলো আপনি মনে করেছেন ভাস্কুলার ডক্টর দেখাবেন, যেমন আমার মেয়ের ভাস্কুলার পেশেন্ট, ভাস্কুলার ডক্টর দেখাবেন, এবং সেই ক্ষেত্রে আমরা অনলাইনে ভাস্কুলার ডক্টর পাচ্ছিলাম না। তো আমার আমি চিন্তা করছিলাম যে আমার ভাস্কুলার ডক্টর দরকার নেই, আমি আগে ওইখানে যেয়ে পৌঁছাই, ওরা ডিসিশন নেবে কি করবে, এবং সেটাই হয়েছে আমাদের ক্ষেত্রে। আমরা মোটামুটি আমাদের যখন আমরা পেডিয়াট্রিক সার্জন একজন সিলেক্ট করে এসেছি, তো প্রথম দিন দেখালাম, ওই ডাক্তার দেখে বললো না এটা এরকম ভাবে না, এটা এরকম হবে না, আপনারা, আমি দুজন ডাক্তারের কাছে রেফার করছি, আপনারা ওনাদের কাছে দেখান। পরের দিন আমরা ভাস্কুলার ডক্টরের কাছে গেলাম, ভাস্কুলার ডক্টর দেখে ট্রিটমেন্ট মানে কি বলে টেস্ট করে বিভিন্ন কিছু করে তারা আবার একটা ওষুধ দিল। তারপর বললো আপনি আগামীকালকে আবার অর্থোপেডিক ডাক্তার দেখান। যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, বেসিক্যালি এটা আমার বলাটা ওইরকম ঠিক না, বাট এরপরেও বলবো যে বাংলাদেশে আমার এমন অনেকটা দুঃখ নিয়ে বলতে চাই, একটা ডক্টরের কাছে গেলে এই ডাক্তারই সমস্ত কিছু ট্রিটমেন্ট করে ফেলে, একটা ডাক্তার অল ইন ওয়ান। হ্যাঁ, অল ইন ওয়ান সে ট্রিটমেন্ট করে ফেলে। বাট এখানে যেটা দেখলাম, না, ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ আছে, প্রত্যেকটা সে যেটা পারে সেটাই শুধু সে করতে চাচ্ছে, অন্যটা সে অন্য একজনের কাছে রেফার করতে চাচ্ছে, মানে সে চায় ট্রিটমেন্টটা প্রপার একটা ট্রিটমেন্ট হোক, এটা তার চাওয়া। সো তারপর সে যখন ভাস্কুলার ডক্টর যখন দেখলো এটা তার হাড়েও সমস্যা হইতে পারে, সো সে অর্থোপেডিক ডাক্তারের কাছে রেফার করলো। অর্থোপেডিক ডাক্তার টেস্ট করে, এক্সরে বিভিন্ন কিছু করে যখন সে দেখলো না আরেকটু বিষয় আছে, সো সে কি করলো, ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার একটা রেডিওলজি ডিপার্টমেন্ট আছে, ওইখানে আবার রেফার করলো। কেন রেফার করলো? তার যদি মাংসপেশিতে আর কোনো সমস্যা থেকে থাকে সেটা দেখার জন্য। ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার রেডিওলজি ডিপার্টমেন্ট থেকে আবার কিছু টেস্ট করলো, এমআরআই করলো,
তারপর আবার কি করলো, সে বললো যে না, আপনার এটা যেহেতু বাচ্চার স্কিনেও প্রবলেম আছে, আপনি স্কিনের একজন ডাক্তার দেখান। সো আর একটা জিনিস করলাম, আমরা স্কিনের ডাক্তার দেখালাম, এবার বিভিন্ন ডাক্তারের কাছে গেলাম এবং আলহামদুলিল্লাহ আমাদের আজকে পর্যন্ত ট্রিটমেন্ট মোটামুটি ডান। কয়দিন হলো আপনাদের? আমাদের মোটামুটি আমরা 10 তারিখে এখানে এসেছি, আমরা 21 তারিখ লাস্ট ডাক্তার দেখাইছি। গতকালকে আমরা লাস্ট ডাক্তার দেখিয়েছি। কিন্তু ডাক্তার দেখানো কমপ্লিট? ডাক্তার আলহামদুলিল্লাহ আমাদের দেখানো কমপ্লিট, এবং আমাদেরকে আবার 3 মাস পরে আসতে হবে। এবং এখানে আমি দুইটা জিনিস অ্যাড করব, সেটা হলো মানে কম টাকাতে চিকিৎসা। এখানে সিএমসি হলো সারা ইন্ডিয়ার মধ্যে 28টা প্রদেশের মানুষই আসে না, শুধু দেশের বাইরে থেকেও মানুষ আছে। তো আমাদের অধৈর্য হলে হবে না, এখানে সিএমসি তে আসলে ধৈর্য ধরে ট্রিটমেন্ট করাইতে হবে, ডাক্তার যেভাবে বলে ওইভাবে আগাইতে হবে, অধৈর্য হয়ে গেলে হবে না। এখানে আমাদের যে জিনিসটা আমরা চিন্তা করি হয়তো বা খুব অল্প টাকায় ট্রিটমেন্ট করাবো না, আমি এই জিনিসটা একটু দ্বিমত পোষণ করব। আমার যদি এমন বড় অসুখ হয়ে থাকে যেটার জন্য হয়তো বা ট্রিটমেন্ট করাইতে 10 লাখ টাকা দরকার, সেটা কি তারা আমাকে মাগনা করে দেবে? আদৌ হয়তো বা তা না, কারণ এটা সম্ভব না। হয়তো আমি গরিব মানুষ, কাকুতি মিনতি করলে হয়তো কোনো ডাক্তার কিছুটা কনসিডার করতে পারে, বাট এটা তো ফ্রি করা সম্ভব না। মানে ইন্ডিয়াতে এমন অনেক হসপিটাল আছে যারা, যেমন সাই বাবা আছে, খুব ফ্রি ট্রিটমেন্ট করে। আচ্ছা, আরেকটা সাই বাবার কথা যখন বললেন, আপনি কি ইন্ডিয়া আসার আগে সাই বাবাতে কোনোভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বা কিছু ট্রাই করেছিলেন? না, আমি সাই বাবা না, আমি ইন্ডিয়াতে আসার পরে সাই বাবার সম্বন্ধে শুনেছি, আমি বাংলাদেশ থেকে। তার আগে আপনি জানতেন না বিষয়টা? কারণ অনেক মানুষ সাই বাবা হসপিটাল সম্পর্কে গত, বাট ওনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন না। তো সেই হিসাবে আপনি কি কোনো ট্রাই করেছিলেন? না, সাই বাবা সম্বন্ধে আমার কোনো ট্রাই করা হয়নি, আমি এখানে আসার পরে শুনতে পেয়েছি। তবে আমি যেটা বলবো, সাই বাবাতে আমি যেটা যতটুকু আমি এক্সপিরিয়েন্স করেছি, সাই বাবাতে ট্রিটমেন্ট হয় এবং খুব ভালো এবং ফ্রি, কিন্তু সেটা অনেক লং দি প্রসেস। কারণ যে প্রসেস, এবার বিষয় হলো এখন কিছুদিন ধরে সাই বাবাতে যে বাংলাদেশি বা ফরেনের থেকে কান্ট্রি থেকে যারা আসছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট ওখানে দিচ্ছে না। কারণ ওটা ট্রাস্টে হসপিটাল, ওটা সরকার তো চালায় না, ওটা ট্রাস্ট চালাচ্ছেন। তো সেক্ষেত্রে ওদের খেয়াল খুশির মধ্যে চলে। তো বেশ কিছু দিন আগে থেকেই মানে প্রায় বছর খানিক হয়ে গেল, এখনো সাই বাবা যে অ্যাপয়েন্টমেন্টের প্রসেসটা বাংলাদেশিদের জন্য এখনো কিন্তু নর্মালাইজ হয়নি। অনেক মানুষ আমাকে এখনো প্রতিনিয়ত ফোন করে ওখান থেকে, বাংলাদেশ থেকে। বাট আমি ওখানকার প্রসেসটা নর্মাল হলে অনেক গরিব মানুষের হয়তো অনেক উপকার হবে। তো আমি অবশ্যই এর আগে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করবো। তো দাদা, আমি যেটা বলবো যে সবে মিলিয়ে সিএমসি ভেলুরের অভিজ্ঞতাটা কেমন লাগলো? অ্যাকচুয়ালি একটা বাইরের দেশ থেকে এসে আমি যেটা বলবো, আমি একটা প্রাইভেট জব করি, বাট আমার কাছে অসাধারণ মনে হয়েছে এখানকার ট্রিটমেন্ট। মানে আমি বলবো অসাধারণ। আমি বলবো তার মধ্যে আমি আর একটু অ্যাড করি, আমি কিন্তু এখানে আসার জন্য যখন ভিসা জটিলতা হচ্ছিল, তখন আমি একবার ট্রাই করতে চাচ্ছিলাম যে আমরা চীন চলে যাব। বাট আমি সত্যি এখানে ট্রিটমেন্টে আমি অনেক হ্যাপি। এবং আমি আপনার কাছে আমি একটা ছোট জিনিস অ্যাড করার চেষ্টা করব, যে আপনাদের বাংলাদেশে অনেক মানুষ কিন্তু চীনে ট্রিটমেন্ট করায়। তো ইন্ডিয়ার তুলনায় চীনে কি খরচ বেশি হয় কি একই? আমার কাছে যেটা মনে হয়েছে ইন্ডিয়ার তুলনায় চীনের ট্রিটমেন্ট, আমি যেটা ইউটিউব দেখে বিভিন্ন ভাবে জ্ঞান অর্জন করেছি, সেটা থেকে আমি বলবো যে চীনের এয়ার ফেয়ারটা অনেক বেশি, যেটা আমি বাংলাদেশ থেকে এখানে খুব স্বল্প মূল্যে চলে আসতে পারছি। কিন্তু বাংলাদেশ থেকে এটুক পর্যন্ত আসতে, আমি যেহেতু গরিব মানুষ, কষ্ট করে এসেছি, প্রতিবেশী দেশ, আমি খুব ট্রেনে আমি একটু কষ্ট করে এসেছি। আমি এয়ারে আসলে হয়তো আমার জন্য কষ্ট কম ছিল। আমি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমি উঠতাম, চেন্নাই এসে নামতাম, আমি এখানে এসি গাড়িতে করে চলে আসতে পারতাম। বাট আমি একটু কষ্ট করে এসেছি, বাট আমার কিন্তু খরচটা একদম কম হয়েছে। এবং আমি যেটা আরেকটা জিনিস অ্যাড করবো, এখানে অনেকেই মনে করেন যে প্রাইভেটে ডাক্তার দেখানো কি আর জেনারেলে ডাক্তার দেখানো, এই দুইটার মধ্যে এই দুটো জিনিস খুব ভালো কথা। এই দুইটা জিনিস আমি বলবো কি, যে প্রাইভেটে যারা দেশ থেকে আসেন তারা প্রাইভেটে বুক করে আসাটা উত্তম। কেন উত্তম? কারণ আপনি অনেকটা সময় কিন্তু নষ্ট হয়ে গেছে আপনার এর মধ্যে, আসতে যাইতে একটা সময় লেগে গেছে। প্রাইভেটে বুক করে আসলেন, আপনার একদম সিনিয়র ডাক্তার দেখলো, সে ইমিডিয়েটলি বুঝলো কাকে এটা রেফার করতে হবে। আপনি যখন এখানে এসছেন তখন আপনি চেষ্টা করবেন যে সিএমসি তে দুই রকমের প্রসেস, একটা প্রাইভেট আর একটা সরকারি। তো এই বিষয়টা দাদার কাছে জানানো পরে, আপনি কোন ডিপার্টমেন্টে দেখিয়েছিলেন, সরকারির থ্রুতে নাকি প্রাইভেটের থ্রুতে দেখিয়েছিলেন? কাইন্ডলি একটু বলেন। এখানে বেসিক্যালি আমি যে জিনিসটা বলবো, জেনারেল আর হলো প্রাইভেটের ডক্টররা সিনিয়র ডক্টররা দেখে, আর জেনারেল ডক্টররা দেখে হলো যারা জুনিয়র ডক্টর। মূলত জুনিয়র ডক্টর দেখলেও এখানে আমি যেটা গতকালকেও আমার এই এক্সপিরিয়েন্স হয়েছে, এর আগেও হয়েছে সেম, এই কয়েকদিনের ভিতরেই জুনিয়র ডক্টররা যখন দেখে, সিনিয়র ডক্টরদেরকে আপনি প্রথমে বুক করে আসলেন, সিনিয়র ডক্টররা ইমিডিয়েটলি আপনাকে দেখে রেফার করে একটা করবে। যাদের
কম টাকাতে ট্রিটমেন্ট করানোর ইচ্ছা, তারা যেটা করবেন, যদি সময় হাতে বেশি থাকে, ভালো সময় থাকে, আপনারা প্রথম সিনিয়র ডাক্তার দেখাইলেন, দেখানোর পরে যে যে বিষয়গুলো আপনার কাছে মনে হচ্ছে আপনি জুনিয়র ডাক্তার দেখাইলেও হবে, সেই জায়গাটার ক্ষেত্রে আপনি জুনিয়র ডাক্তার দেখাইতে পারেন, যেহেতু কম টাকা লাগবে। জুনিয়র ডাক্তার কম টাকা লাগবে বলতে গেলে শুধু কি ডক্টর ফিস নাকি পুরো টেস্টের খরচ সবকিছুই কম লাগবে? না, সেক্ষেত্রে ডাক্তারের ক্ষেত্রে শুধু জুনিয়র ডাক্তারদের ফিটা কম, আপনার প্রাইভেটের ডাক্তারদের ফিটা বেশি। কিন্তু ফিস কত নিয়েছিল? প্রাইভেটের ডাক্তার 990 রুপি, আর জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রে 450। কিন্তু এখানে আবার একটা বিষয় থেকে যায়, যেটা হলো জুনিয়র ডাক্তার আপনি দেখাইলেন, যদি জুনিয়র ডাক্তার মনে করে যে না এটা তার আয়ত্তের বাইরে, তার সামর্থ্যের ভিতরে না, তখন সে কি করে, অবশ্যই সে তার সিনিয়রের কাছে চলে যায়। আমি এমনও দেখেছি, আমি গত কয়েকদিন আগে স্কিনের যে ডাক্তারটার কথা বললাম, ওই ডাক্তারের ক্ষেত্রে আমি জুনিয়র ডাক্তার নিয়েছিলাম, রেগুলার যেটাকে বলে আপনার জেনারেল ডাক্তার নিয়েছি। জেনারেল ডাক্তার নেওয়ার পরে জেনারেল ডাক্তার দেখেছে, উনি নিজেই আমার পেশেন্টকে নিয়ে চলে গেছে একজন প্রফেসরের কাছে, ওই প্রফেসর আবার আরেকজন প্রফেসরের কাছে রেফার করেছে। সো আমি যেটা দেখলাম, জুনিয়র ডাক্তার দেখাইলেও ভয়ের কিছু নাই যে আমার পেশেন্টের প্রপার ট্রিটমেন্ট হবে কিনা, ওনারা নিজেরাই আবার একজন আরেকজনের কাছে, ওনাদের ঠিক যতটা দক্ষতা আছে ওনারা চেষ্টা করবে, না হলে ওনাদের সিনিয়রের কাছে নিয়ে চলে যাবে। আরেকটা যেটা বিষয় আমি যেটা দেখলাম, এখানকার প্রত্যেকটা রিপোর্ট আপনার অনলাইন, আপনার হাতে কিছুই পাবেন না। এক ডাক্তার আপনি এই ডাক্তারের কাছে অন্য ডাক্তারের কাছে রেফার করেছে, ওই ডাক্তার আবার আপনার সকল কিছু দেখতে পাচ্ছে, কি টেস্ট হয়েছে, কি মেডিসিন দিয়েছে, সবকিছু আপলোড করা থাকে। সো এই যে জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং এখান থেকে আপনাদের যখন ট্রিটমেন্ট টোটাল কমপ্লিট হয়ে গেল, তো তারপর আপনি যে যে টেস্টগুলো করিয়েছিলেন, টোটাল কত খরচ হয়েছে এবং সেই রিপোর্টগুলো কি আপনি হাতে পেয়ে গেছেন সব? না, এটা খরচের বিষয়টা আসলে এটা আমাদের মোটামুটি, আমার যেহেতু ট্রিটমেন্ট একটু ক্রিটিক্যাল, এটা মোটামুটি আমার ক্ষেত্রে আর কি, আমার ক্ষেত্রে মোটামুটি 1,50,000 টাকা ইন্ডিয়ান রুপি, ইন্ডিয়ান বাংলাদেশি মিলে আর কি, ধরেন 1,50,000, মানে 1,50,000 টাকা আপনার খরচ হয়েছে টোটাল আমাদের খরচ, হসপিটাল খরচ শুধু? হ্যাঁ, না, টোটাল খরচ তো টোটাল খরচ আমাদের এরকম হয়েছে। এবং আমার এই পেশেন্টটা, আমি আরেকটা জিনিস বলবো, অবশ্যই আপনারা সবাই ওর জন্য একটু দোয়া করবেন। অবশ্যই। এবং আমার মেয়েটাকে আমি 2বার অপারেশন করিয়েছিলাম বাংলাদেশে। যখন 7 মাস বয়স, তখন আমরা বুঝতে পারি ওর পায়ের এরকম হয়, কিন্তু আপনার 13 মাস বয়সে ঢাকা মেডিকেল থেকে অপারেশন করিয়েছি। তারপরে আবার 8 বছর বয়সে একবার অপারেশন করিয়েছি। বাট সবচাইতে দুঃখজনক বিষয়টা হয়েছে, বাংলাদেশের ডাক্তারদের কাছ থেকে প্রপার ট্রিটমেন্ট পাওয়া যায় না। এবং আমি বলবো, এটা আসলে আমার খুব খারাপ লাগা থেকে বলছি, ওনাদের সাথে আমি তখন থেকেই চেষ্টা করছিলাম কিভাবে ইন্ডিয়া আনা যায়, কিভাবে ইন্ডিয়া আসা যায়। ওনারা আমাকে কোনো রকমের কোনো স্কোপ দেয় নাই যে এটা ভালো হবে কি হবে না, মানে কোনো কিছুই বলে নাই। এবং আলহামদুলিল্লাহ আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর অশেষ মেহরবানিতে আমার মেয়েটা যে ওষুধ এখানকার ডাক্তাররা দিয়েছে অনেক সুন্দর, এবং 2-4 দিন পরে আমি যথেষ্ট রেজাল্ট পেয়েছি। ইটস কামিং কিউর, মানে কিউর হওয়ার পথে। এবং এই ডাক্তাররা বলেছে যদি প্রয়োজন হয় তখন তারা সার্জারি করাবে, তারা পর্যন্ত তারা সার্জারিতে যেতে চাচ্ছে না। এই পর্যন্ত 7টা ডাক্তার দেখিয়েছি এইখানে এসে, সিএমসি তে এসে, কিন্তু ওর একটা ডাক্তারই বেস্ট মেডিসিন দিয়েছে, বাকিরা সবাই শুধু ওয়েট করছে ওই মেডিসিনের উপর নির্ভর করছে কি হয়। এবং এরা কেউ আপনাকে মানে অতিরিক্ত কোনো মেডিসিন দিয়ে দেবে না, সার্জারি করে ফেলেন এমন না, যদি প্রয়োজন না হয়। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এবং বাংলাদেশ থেকে আমি খুব আপসেট ছিলাম, আমি ঢাকা মেডিকেলের মতো জায়গায় 2বার অপারেশন করিয়েছি, এটা আমার কাছে টোটালি কোনো মানে ফ্রুটফুলিও হয় নাই। যদিও আমার কাছে হয়তো অনেকেই প্রশ্ন করবে এটা আপনি কি বলছেন, আমি এজ এ বাবা হিসেবে, গার্জিয়ান হিসেবে বলতে চাই, আমার কাছে খুব অসন্তুষ্টজনক ছিল, অসন্তোষজনক। এবং আমি ওনাদের সাথে কথা বলেছি। আমি লাস্ট একজন ডাক্তার দেখিয়েছি, যার নাম বলবো না, নাম যেহেতু এটা সারা বিশ্বে সবাই দেখবে, অনেক বড় মাপের একজন ডক্টর, সে বলতেছে আপনি অপারেশন কেন করিয়েছেন? অপারেশন কি আমি করিয়েছি? অপারেশন একজন ডক্টর করেছে। সো আমরা কিভাবে বুঝবো অপারেশন লাগবে কি লাগবে না? এবং ঢাকা মেডিকেলের মতো জায়গা থেকে আমি অপারেশন করেছি। আপনারা যদি কেউ চায় কোন ডাক্তার বলেছে, আমি আপনাকে সমস্ত কিছু রিপোর্ট দিতে পারবো, বলতে পারবো। এবং উনি অনেক বড় মাপের একজন ডাক্তার, ওনার ভিজিট 2,500 টাকা। কিন্তু উনি আমাকে একটা ওষুধ দিয়েছিল, একটা ওষুধ পার ডে 2 ভাগ করে খেতে হবে, 500 টাকা করে খরচ হবে, 6 মাস খেতে হবে, ভালো হইতেও পারে নাও হইতে পারে। এবং প্রতিদিন থেরাপি দিতে হবে, 2 বছর না 2 বছরের মতো থেরাপি দিতে হবে। এখানে টোটাল আমি হিসাব করে দেখেছিলাম যে আমার মনে হয় অলমোস্ট 5.5 লাখ 6 লাখ টাকার মতো লাগে। তাও ভালো হবে কি হবে না এটা উনি বলতে পারছেন। বাট এখানে কিন্তু এটা হচ্ছে না, তারা কিন্তু বলছে আগে আপনি ওষুধ খান, দেন ইফ নিডেড যদি লাগে তাহলে আমরা সার্জারি করাবো। সো আমি কিন্তু একটা আশাবাদী,
আর ওই ডাক্তার আমাকে কোনো রকমের কোনো ক্লুই দেয়নি। তো আমি বলবো এটা অন্যরকম। আমারও নিজেরও ভাই আছে, দুইটা ভাই সবাই ডাক্তার। মিলিয়ে আজকে আপনি এত সুন্দর একটা ওপিনিয়ন টোটাল একদম বাংলাদেশ থেকে ইন্ডিয়া জার্নি এবং হসপিটালের সমস্ত তথ্য তুলে ধরলেন। তো সবাই মিলিয়ে আমাদের ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করিয়ে আপনি যথেষ্ট যথাযথ এখানে স্যাটিসফাইড হয়েছেন 100% হ্যাপি। এবং ডক্টরদের ওপিনিয়নও আপনি যথাযথ স্যাটিসফাইড। তো মানে আপনাদের বাংলাদেশ থেকে যারা ট্রিটমেন্ট করাতে আসতে চায়, শর্টে যদি একটু বলে দেন যে কি, মানে আরেকবার শর্ট বেসিক্যালি শর্ট ফর্ম হলে আপনাকে ট্রেনেই আসতে হবে। যদি যেহেতু স্বল্প টাকাতে যদি আসতে চান, আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, ডক্টরের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আপনার আয়ুষ লেটার কমপ্লিট করতে হবে, তারপর ভিসা কমপ্লিট করতে হবে, তারপরে আপনি চেষ্টা করবেন বাংলাদেশ থেকে আপনার অ্যাটলিস্ট কলকাতা থেকে মানে হাওড়া স্টেশন থেকে কাটপাটি পর্যন্ত ট্রেনের টিকিট আগে কনফার্ম করতে। বাকিটুকু আপনি যেভাবে সেভাবে হোক এসে যেতে পারবেন, কিন্তু কলকাতা থেকে আপনার কাটপাটি পর্যন্ত আপনি হয় ট্রেন না হয় এয়ার, এছাড়া আপনি বাইরে কিছু আসতে পারবেন না। আমরা বাংলাদেশ থেকে অনেকে আসি, মনে করি যতটুকু কষ্ট হোক হয়তো বা বাসে চলে যাবো, বাট এখানে কিন্তু আপনি বাস পাবেন না, কারণ অলমোস্ট 2000 কিলোমিটার কলকাতা টু কাটপাটি। সো এটা আপনারা কখনোই পাবেন না। হয় কাটপাটি থেকে কলকাতা থেকে ট্রেন অথবা এয়ার, যে কোনো একটা টিকিট কনফার্ম করে আগে বাংলাদেশ থেকে আসলেই এটাই সবচেয়ে উত্তম হয়। তা না হলে ওই যে যেটা বলেছি আপনার ফেয়ারলি থেকে টিকিট করতে হবে। আপনি যেভাবে এক্সপ্লেন করেছেন সেই প্রসেসও জি মানুষ আসতে পারে। জি জি। তো আজকে এত সুন্দর একটা ওপিনিয়ন আমি দাদার কাছ থেকে পেয়ে গেলাম। আমি মানে এত সুন্দরভাবে উনি এক্সপ্লেন করেছেন, প্রত্যেকটা জিনিস ভেবে ভেবে বুঝিয়েছেন। তো আমি আশা করবো আপনাদের বাংলাদেশের মানুষের কাছে সিএমসি ভ্যালুর হসপিটাল সম্পর্কে যে আপনাদের একটা মানে আতঙ্ক ভাব বা যে হতাশা ছিল, সেটা আশা করছি এই ভিডিও থেকে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, যেটা হলো সিএমসি ভেলোরে দুইটা, ওদের হলো মূলত তিনটা ক্যাম্পাস আমি যতটুকু জানি। মূল ক্যাম্পাস, রানীপেট একটা, আই হসপিটাল আর একটা। সো এখান থেকে মূল ক্যাম্পাস থেকে রানীপেট পর্যন্ত আপনারা কেউ অটো বা অন্য কিছুতে যেতে হবে না, ওনাদের নিজস্ব গাড়ি আছে যেটা ফ্রি অফ কস্ট এখান থেকে রানীপেট নিয়ে যায়, হসপিটালে একদম ভিতরে নিয়ে আপনাকে নামাবে। আবার আসার সময় আপনারা শুধু দাঁড়িয়ে থাকবেন, আবার গাড়ি সিরিয়ালে এসে দাঁড়াবে, আপনারা আবার মেইন ক্যাম্পাসে চলে আসতে পারবেন। মানে এটা একদম ফ্রি অফ কস্ট, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। অনেকেই অটোওয়ালারা ডাকবে রানীপেট এটা সেটা, বাট আপনারা ওইগুলোর মধ্যে যাবেন না। আপনারা জিজ্ঞেস করলে হবে রানীপেটে গাড়ি যাওয়ার জন্য হসপিটালের গাড়ি কোন দিকে দাঁড়ায়, আপনারা গেলে একদম ফ্রিতে চলে যেতে পারবেন, চলে আসতে পারবেন। এটা খুব সুন্দর। এবং আমি আরেকটা জিনিস বলবো, এখানে আসার আগে অবশ্যই সময় নিয়ে আসবেন। যাওয়ার সময় টিকিটের ক্ষেত্রেও একটু কষ্ট হয়, কারণ যেহেতু সবাই ট্রিটমেন্ট করাতে আসে, এই এরিয়াটাতে একটু চাপ বেশি থাকে। আসা যাওয়া দুইটার সময় টিকিটের অনেকটা একটু সময় লেগে যায়, হয়তোবা একদিন দুই দিন আপনাকে স্টে করতে হইতে পারে। সেক্ষেত্রে একটু সময় নিয়ে আসা উচিত। মেইন জিনিস হচ্ছে সময়টা আপনার লাগবে। তো অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ভিডিওটা অনেকটাই লম্বা হয়েছে, তবে দাদা খুব সুন্দর আমাদের মাঝে এক্সপ্লেন করেছেন। দেখতেছি তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। দাদা অসংখ্য ধন্যবাদ।